পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ শুনবেন পুষ্পময়ী বসু অনুদিত বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাসের ষষ্ঠ পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়া স্মৃতিতে নিবেদিত। পাঠে আছি ফারহানা আজিম শিউলি। 23। বসন্ত কাছিয়ে এলো। বরফ গলে নিচেকার কাদা ময়লা জেগে উঠল। প্রতিদিন কাদা বাড়ে। বস্তিটা জীর্ণ, নোংরা, কুৎসিত দেখায়। দিনের বেলা ছাদ থেকে টিপ টিপ করে জল চোয়ায়, আর ধোঁয়াটে দেয়ালগুলো যেন ঘামে স্যাঁতসেঁতে হয়ে ওঠে। রাত্রির বেলা তাতে সাদা সাদা বরফ ঝুলে থাকে। আরো ঘন ঘন সূর্যের মুখ দেখা যায়। শোনা যায় জলের কলকলানি। জলার দিকে ছুটে চলেছে। মে দিবস পালনের প্রস্তুতি চলে। দিনটার অর্থ আর গুরুত্ব বুঝিয়ে কারখানায় আর বস্তিতে কাগজ ছড়ায়। যেসব ছেলেরা এতদিন এসব থেকে দূরে ছিল, এবার তারাও বলে, সেটা করতে হবে হে। ভেশভস্টিকভ তার আঁধার হাসি হেসে বলে, এবার লুকোচুরি খেলার সময় গিয়েছে। ফিওদর মাজিনের ভারী উৎসাহ। বড় রোগা হয়ে গেছে ও। চলাফেরা, কথায় সবসময় এমন একটা স্নায়বিক অস্থিরতা, যেন বন্দি লার্ক। ওর সাথে সর্বদা থাকে ইয়াকভ সমভ। মুখে কথা নেই, বয়সের তুলনায় বড় বেশি গম্ভীর। শহরে একটা কাজ পেয়েছে ইয়াকভ। সাময়লভ, জেলে থেকে ওর চুলগুলো আরও লাল হয়ে গেছে। ভাসিলি গুসেভ, বুকিন, দ্রাগুনভ এবং আরো কয়েকজন জেদ ধরল মিছিলে অস্ত্রশস্ত্র নিয়ে যাবে, কিন্তু পাভেল, খখল, সমভ এবং অন্য কয়েকজন আপত্তি করে। ইয়েগর এসে হাজির। সেই হাঁপানি, ক্লান্ত দেহ, ঘামছে। ঠাট্টা করে বলে, বন্ধুগণ, বর্তমান সমাজ ব্যবস্থা বদলাবার জন্য আমরা প্রাণপাত করে পরিশ্রম করছি। এই মহৎ কর্মকে জয়যুক্ত করার জন্য আমার একজোড়া নূতন জুতো কেনা অত্যন্ত প্রয়োজন বলে নিজের ভিজে আর ছেঁড়া জুতো জোড়ার দিকে দেখায়। আমার গালসটার বর্তমান অবস্থা মেরামতের বাইরে। প্রতিদিন আমার পা ভিজে যায়। আমরা প্রকাশ্যে ও দ্বিধাহীনভাবে বর্তমান ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার আগে বসুন্ধরার উদরে আশ্রয় গ্রহণ করবার বিন্দুমাত্র বাসনা আমার নেই। অতএব কমরেড সাময়লভের সশস্ত্র মিছিলের প্রস্তাবের পরিবর্তে আমার প্রস্তাব এই যে, বর্তমানে আমাকে একজোড়া নূতন বুটরূপ অস্ত্র দ্বারা সজ্জিত করা হোক। আমার দৃঢ় বিশ্বাস, এই পন্থাতেই একটি প্রথম শ্রেণী মারামারির তুলনায় সমাজতন্ত্রের জয় অধিকতর সহজ হবে। উন্নততর জীবন লাভের জন্য নানা দেশের মানুষ কিভাবে সংগ্রাম করছে, সেসব কাহিনী এই রকম শালঙ্কার ভাষায় ও শ্রমিকদের শোনায়। মার বড় ভালো লাগে ওর কথা শুনতে। শুনতে শুনতে মনে হয় যেন ওই বেঁটে মোটা লালমুখো মানুষগুলোই আসলে সাধারণ মানুষের সবচেয়ে চতুর শত্রু। ওরা নির্লজ্জ, লোভী, নিষ্ঠুর, এক ফোঁটা মায়াদয়া নেই ওদের মনে। ওরা শুধু মানুষকে ঠকায়, শোষে আর পেশে। রাজা খারাপ হলে জনসাধারণকে খেপায় ওরা রাজার বিরুদ্ধে।
আর জনসাধারণ অত্যাচারী রাজাকে তাড়িয়ে নিজেরা ক্ষমতা দখল করলেই সঙ্গে সঙ্গে তাদের ঠকিয়ে নিজেদের হাতে ক্ষমতা নেয় তারা। কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই পাজি। বাধা দিলে হাজার হাজার মানুষকে উৎপীড়ন করে। একদিন সাহস করে কথাটা খুলে বলে মা ইয়েগরকে। বলে ইয়েগরের বক্তৃতা শুনে কী ধরনের ছবি সে মনে মনে এঁকেছে। বলতে গিয়ে লজ্জা পায়। বিব্রত হয়ে জিজ্ঞাসা করে, ঠিক বলছি তো? শুনে হাসতে হাসতে লুটোপুটি খায় ইয়েগর। দম বন্ধ হয়ে আসে। বুক ঘষতে ঘষতে বলে, ঠিক বলেছেন মা, একেবারেই ঠিক। ইতিহাসরূপী ষণ্ডটাকে একেবারে শিং ধরে পাকড়েছেন দেখছি। আপনার ছবিতে এখানে সেখানে খালি একটু চড়া রং হয়ে গেছে, কিন্তু তাতে কিছু এসে যায় না। ওই বেঁটে মোটা লোকগুলি মানুষের আসল শত্রু। ওরা ডাঁশ। গরিব মানুষগুলোর রক্ত খেয়েই ওরা বেঁচে থাকে। বুর্জোয়া নাম ঠিকই রেখেছিল ফরাসিরা। মনে রাখবেন কথাটা, বুর্জোয়া। আমাদের চিবিয়ে চিবিয়ে খায়, রক্ত শোষণ করে। মানে বড়লোকেরা? যা বলেছেন, ওই তো ওদের দুর্ভাগ্য। শিশুর খাদ্যের মধ্যে তামা মিশিয়ে দিন, দেখবেন তার হাড্ডিগুলো আর বাড়বে না, বামন হয়ে থাকবে। তামার বিষে দেহটা বাড়তে পায় না, আর সোনার বিষে আত্মাটা কুঁকড়ে ছোট হয়ে থাকে। 5 কোপেকের রবার বলের মতো ধূসর, মরা। ইয়েগরের কথাই হচ্ছিল একদিন। পাভেল বলে, দেখো আন্দ্রেই, মুখে যারা বেশি হাসে তাদেরই মনে বেশি ব্যথা। একটু চুপ করে থেকে চোখ কুঁচকে খখল বলে, তোমার কথা সত্যি হলে গোটা রাশিয়ার মানুষ হাসতে হাসতে মরে যেত। নাতাশা এলো। আরেক শহরে জেলে ছিল এতদিন। বিশেষ বদলায়নি। মা লক্ষ্য করেছে ও এলে খখল বেশি খুশি হয়ে ওঠে, রীতিমতো মেতে ওঠে। খুঁচিয়ে খেপিয়ে সবার পেছনে লেগে সবাইকে ব্যতিব্যস্ত করে তোলে। নাতাশাও প্রাণ খুলে হাসে। কিন্তু সে যাবার পর খখল যেন ঝিমিয়ে পড়ে। ক্লান্ত পা দুখানি বিষণ্ণভাবে টেনে টেনে পায়চারি করে, আর আপন মনে শীষ দিয়ে তার সেই শেষহীন গানের সুর ভাঁজে। সাশাও আসে প্রায়ই। সর্বদা ভ্রুকুটি কুটিল, সর্বদা ব্যস্ত সমস্ত ভাব। দিন দিন কেমন জানি ধারালো চোখা চোখা হয়ে উঠছে। একদিন ও যাবার সময় পাভেল গেল ওকে এগিয়ে দিতে। দরজাটা খোলাই ছিল, বন্ধ করে দিতে ভুলে গেছে পাভেল। মা শুনতে পেল দ্রুত কথাবার্তা। তাহলে ঝান্ডা আপনার হাতেই থাকবে? সাশা শুধোয়। হ্যাঁ। একেবারে স্থির? হ্যাঁ, ওতেই আমার অধিকার। তার মানে আবার জেল? পাভেল নিরুত্তর। আচ্ছা, অন্য বলতে গিয়ে কথা বেঁধে যায় সাশার। কি? অন্য কারো হাতে ছাড়তে পারেন না? না।
উচ্চস্বরে জবাব আসে। আরেকবার ভেবে দেখুন, সবার ওপর আপনার এত প্রভাব, প্রত্যেকে ভালোবাসে আপনাকে। আপনি আর নাখোদকা হলেন এখানকার সর্বপ্রধান ব্যক্তি। ভেবে দেখুন, এদের মধ্যে থাকলে কত কাজ করতে পারবেন। আর ঝান্ডা হাতে নিয়ে বেরুলেই তো ধরে নিয়ে যাবে, অনেক দূরে কোথাও পাঠিয়ে দেবে, আর শিগগির ছাড়বে না এবার। মায়ের মনে হলো ওর স্বরে শঙ্কা আর বেদনা। এ বেদনা মায়ের চেনা। ঠান্ডা জলের ফোঁটার মতো পড়ে মেয়েটার কথা মায়ের বুকে। পাভেল বলে, না, আমি স্থির করে ফেলেছি, ও আর বদলানো যাবে না। আমি যদি বলি তবুও না? হঠাৎ পাভেলের গলার স্বর কঠোর হয়ে ওঠে। তাড়াতাড়ি বলে, ওভাবে কথা বলবেন না। আপনি কি? আমিও তো মানুষ, ধীরে ধীরে সাশা বলে। হ্যাঁ, ভালো মানুষ। চাপা স্বর, যেন গলা ধরে গেছে, এমনভাবে বলে, আমার খুবই প্রিয়। তাই তাই বলছি, অমন কথা আমায় বলবেন না আপনি। সাশা বলে, আচ্ছা, আসি তাহলে। পায়ের শব্দে মা বুঝল সাশা ছুটে চলেছে। পাভেল উঠোন পর্যন্ত গেল পেছন পেছন। ভয়ে মায়ের বুকটা কুঁকড়ে যায়। কি নিয়ে ওরা কথা বলছিল বুঝতে পারে না, কিন্তু মন বলে বড় দুঃখের দিন আসছে। ভাবে, কি করতে চায় ও? পাভেল ফিরে আসে আন্দ্রেয়ের সঙ্গে। মাথা নাড়তে নাড়তে খোকন বলে, না, জ্বালালে দেখছি এই ইসাইটা। কি করা যায় ওকে নিয়ে? ওকে বলতে হবে ওর কারবার ছাড়তে। ভুরু কুঁচকে পাভেল বলে। মা জিজ্ঞাসা করে মাথা নিচু করে, তুমি কি করবে পাশা? কখন? এখন? পয়লা পয়লা মেতে? ও, চাপা স্বরে বলে পাভেল। আমাদের ঝান্ডাটা মিছিলে আমিই বয়ে নিয়ে যাব সবার আগে আগে। তাতে সম্ভবত আবার জেলে যেতে হবে। মায়ের চোখে যেন কতগুলো ছুঁচ ফুটল, মুখ শুকিয়ে গেল। পাভেল তার হাতটা টেনে নিয়ে আস্তে আস্তে তাতে নিজের হাতটা বোলাতে লাগলো। আমায় যেতেই হবে, সেটাই উচিত। ধীরে ধীরে মাথা তুলে বলে মা, আমি তো কিছু বলিনি। ছেলের সঙ্গে চোখাচোখি হওয়াতে ওর চোখের কঠিন দীপ্তির সামনে মা আবার মাথা নামায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়ের হাত ছেড়ে দেয় পাভেল। একটু তিরস্কারে সুরে বলে, কোথায় খুশি হবে? না, তার উল্টোটাই করছো। কবে যে আমাদের মায়েরা হাসতে হাসতে ছেলেদের মরতে পাঠাতে পারবে তাই ভাবছি। খোকন বিড়বিড় করে ওঠে, ওরে বাস রে, আবার শুরু হয়েছে সেই পুরনো সুর ভাঁজা। মা আবার বলে, আমি তো বলিনি কিছু। তোকে আমি বাধা দিচ্ছি না, কিন্তু আমার যে কষ্ট হয়। কি করব? আমি যে মা। সরে যায় পাভেল। কঠোর স্বরে বলে, ভালোবাসা
পায়ের বেড়িও হতে পারে। কথাগুলো যেন শেলের মতো বাজে মায়ের বুকে। চমকে ওঠে মা, বলে, পাশা পাশা, আর বলিস না। ভয় হয় পাছে আরো কঠিন কথা বলে পাভেল। আমি বুঝি, না করে তোমার উপায় নেই, করতেই হবে কমরেডদের জন্য। না, কমরেডদের জন্য নয়, আমার নিজেরই জন্য। নিচু দরজার কাছে দাঁড়িয়ে উঠল আন্দ্রেই। মাথাটা দরজার চেয়ে উঁচু, তাই একটা হাঁটু বাঁকিয়ে এক কাঁধে খুঁটিতে ভর দিয়ে আরেক কাঁধ, ঘাড় আর মাথা বের করে দাঁড়ালো দরজার কাঠামোয়। ওর বড় বড় চোখগুলি আঁধার হয়ে পাভেলের মুখের ওপর গেঁথে যায়। পাথরের ফাটলের মধ্যে গিরগিটির মতো দেখায় ওকে। বলে, হুজুর, অধীনের আর্জি, সংকল্পটা ত্যাগ করলেও মন্দ হয় না। মায়ের চোখে প্রায় জল এসে যায়। ছেলেকে তার কান্না দেখাতে না চেয়ে বিড়বিড় করে বলে, হায় হায়, ওদিকের সব ভুলে গেছি যে। তারপর ঘর ছেড়ে বারান্দায় বেরিয়ে যায়। মনের ব্যথায় এক কোণে মুখ গুঁজে নিঃশব্দে অঝরে কাঁদে। চোখের জলের ধারায় বুঝি বুকের রক্ত ঝরে পড়ছে, তাই এত দুর্বল। ও ঘরে চাপা স্বরে বচসা চলছে। আধ খোলা দরজার ফাঁক দিয়ে শোনা যায় খখল বলছে, কি ভেবেছ বলো তো? ওকে যন্ত্রণা দিয়ে খুব ফুর্তি লাগছে না? ওরকম কথা বলার অধিকার তোমার নেই, চিৎকার করে ওঠে পাভেল। বোকার মতো তুমি যা খুশি তাই করে যাবে, আর বন্ধু হয়ে আমি সাক্ষী গোপালের মতো চুপচাপ দেখে যাব? অমন করে বললে কেন? বোঝো না কিছু? শক্ত হওয়া দরকার। হ্যাঁ না যাই বলবো শক্ত হয়ে বলতে হবে। ওকেও? সবাইকেই। ভালোবেসে পায়ে শেকল বেঁধে পেছন দিকে টানবে। অমন ভালোবাসা দোস্তি চাই না আমি। ওহ, মস্ত বড় পালোয়ান। হয়েছে হয়েছে, বাহাদুরি জানা আছে সব। যাও না গিয়ে বলো না দেখি সাশার কাছে। কথাটা বলা উচিত ছিল তাকেই। বলেছি তো। এমনি করে? মিথ্যে কথা। আস্তে আস্তে নরম করে আদর করে বলেছ ওকে। শুনিনি, তবে ঠিক জানি। আর মায়ের কাছে যত বীরত্ব। বীরত্ব না ছাই, তার দাম কানাকড়ির বেশি নয়। চোখের জল মুছে উঠে পড়ে মা। কি জানি খখলটা কি বলে বসবে। হয়তো ছেলের মনে লাগবে। তাড়াতাড়ি দরজা খুলে রান্নাঘরে এসে ঢুকে জোরে জোরে বলতে আরম্ভ করে। ভয়ে দুঃখে স্বর কাঁপছে। উহ, কি ঠান্ডা রে বাব্বা! কে বলবে শীত চলে গেছে? অনর্থক সে এদিক থেকে ওদিক সরাতে লাগলো রান্নাঘরের জিনিসপত্র। ও ঘরের চাপা কথা যাতে শোনা না যায়, তাই আরো উঁচু পর্দায় ওঠে মায়ের গলা। সব উল্টাপাল্টা চলছে। এদিকে মানুষের মগজ তাচ্ছে,
আর ওদিকে বাইরে পাল্লা দিয়ে হিম পড়ছে। আর বছর এমনি দিনে কি সুন্দর রোদ উঠে। ওদের গলা থেমে যায়। থমকে দাঁড়ায় মা। শুনেছ? খখল বলে নিচু গলায়। একটু বুঝতে চেষ্টা করো। তোমার চাইতে ঢের বেশি বড় ওর মনটা। একটু চাটা খাবে তোমরা? গলাটা কেঁপে ওঠে মার। উত্তরের অপেক্ষা না করে কাঁপুনিটা লুকোবার জন্য বলে, বাপরে, জমে গেলাম। পাভেল ধীরে ধীরে মায়ের কাছে আসে মাথা নিচু করে। মুখে কাঁপছে অপরাধের হাসি। বলে, আমায় ক্ষমা করো মা। আমি এখনো ছোট। তোমার অবোধ ছেলে। ছেলের মাথাটা বুকে চেপে ধরে মা। আমার কথা ছেড়ে দে। ব্যথায় বলে ওঠে, চুপ, একটি কথাও না। ভগবান জানেন তোর পথেই যাবি তুই, কিন্তু আমার মনটাকে নিয়ে টানা হ্যাচড়া করিসনি। মা সন্তানের জন্য ভাববে না? না ভেবে সে কি পারে? তোদের সবার জন্য আমি ভাবি। তোরা সবাই আমার আপনজন। আমি তোদের জন্য না ভাবলে আর কে ভাববে বল? দেখছিসই তো, সবাই সবকিছু ছেড়ে চলেছে তোর পেছন পেছন। আহ পাশা। অথই চিন্তা বুকের মধ্যে তোলপাড় করে, বিরাট বহ্নি জ্বালার মতো। একটা বিপুল বেদনা ভরা আনন্দ হৃৎপিণ্ডটাকে চিরে ফেড়ে ফালি ফালি করে দেয়। কিন্তু তা বোঝাবার ভাষা কোথায় পাবে মা? হাত নেড়ে বোবা ব্যথায় তীব্র তীক্ষ্ণ যন্ত্রণা ভরা দৃষ্টিতে ছেলের দিকে চায়। মা ক্ষমা করো, এখন সব বুঝতে পারছি। মাথা নিচু করে অর্ধোচ্চারিতভাবে বলে পাভেল। তারপর মৃদু হেসে মার দিকে আর চোখে তাকিয়ে মুখ ফিরিয়ে সলজ্জভাবে বলল, এ আমি কখনো ভুলব না, কখনো না। সরে এসে পাশের ঘরে তাকিয়ে বলে মা, স্বরে একটু মিনতির সুর, আন্দ্রিউসা, আর চেঁচামেচি করবেন না ওর সঙ্গে। আপনি তো ওর চেয়ে বড়। মায়ের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে হাস্যকরভাবে ঘোঁত করে ওঠে আন্দ্রেই। হুঁ, শুধু চেঁচামেচি? হয়েছে কি মা? ধরে ঠ্যাঙাবো এরপর। ধীরে ধীরে কাছে গিয়ে হাতটা বাড়িয়ে দেয় মা। আপনি হীরের টুকরো মানুষ। হাত দুটো পেছনে রেখে মায়ের পাশ কাটিয়ে ও রান্নাঘরে চলে যায় মাথাটাকে ষাঁড়ের মতো নুইয়ে। ওর গম্ভীর অথচ বিদ্রূপের স্বরটা কানে আসে মার। সামনে থেকে হটে যাও পাভেল, নয়তো মুন্ডুটা চিবিয়ে খাবো। ঘাবড়ে গেলেন নাকি ও নেনকো? ঠাট্টা, স্রেফ ঠাট্টা। আমি সামোভারটা চাপাচ্ছি। আহা, কি ছিরির কয়লা, ভিজে যে সব একসা। চুপ করে যায়। মা এসে দেখে মেঝেতে বসে সে খুব কষে ফুঁ দিচ্ছে সামোভারে। ঘাবড়ে যাবেন না, ওর কেশ স্পর্শ করব না আমি, বলে চোখ না তুলে। আমি পাথর নই মা, সেদ্ধ গাজরের মতোই নরম তুলতুলে। এই পালোয়ান, কান বন্ধ করো।
সত্যি আমি পাভেলকে ভালোবাসি মা, কিন্তু ওর ওই জামাটা আমার পছন্দ নয়। জানেন তো, নতুন জামা পরেছে ও একটা, ওর খুব পছন্দ জামাটা। সুতরাং ভুঁড়ি বাগিয়ে যাকে পায় তাকেই ঠেলে দেখিয়ে বেড়ায়, দেখো হে কি সুন্দর জামা আমার। বেশ তো, ভালো তো ভালোই, কিন্তু তাই বলে অত ঠেলাঠেলি কেন? এমনিই তো বেশ ঠাসাঠাসি। মুচকি হেসে পাভেল বলে, আর কতক্ষণ বিড়বিড় করবে হে, একটা মারলেই তো হয়। সামোভারের দুই দিকে ঠ্যাং ছড়িয়ে মেঝেতে বসে খোকন তাকিয়ে থাকে তার দিকে। মা দরজার কাছে দাঁড়িয়ে সস্নেহ বিষণ্ণ দৃষ্টিতে চেয়ে আছে ওর মাথার পেছনটা আর লম্বা বাঁকা ঘাড়ের দিকে। পিছনে হেলিয়ে হাতের ওপর দেহের ভর দিয়ে ঘাড় ফিরিয়ে ও মা আর ছেলের দিকে তাকায়। একটু আরক্ত চোখ মিটমিট করে বলল, বেশ আছো বাপু তোমরা দুজন। পাভেল ঝুঁকে পড়ে ওর হাত ধরে খপ করে। চাপা স্বরে বলে খোকন, এই টানলে পড়ে যাব কিন্তু। মা বলে, লজ্জা কিসের? দুজনে চুমু খাও, কোলাকুলি করো, যত জোরে পারো, যত বেশি জোরে। পাভেল বলে, কি হে চাও? করলেই হয়, উঠে বলে খোকন। নিবিড় গভীর আলিঙ্গনে মিলে যায় দুটি দেহ আর একটি প্রাণ। তপ্ত হয়ে ওঠে বন্ধুত্বের উত্তাপে। মায়ের গাল বেয়ে অশ্রু গড়ায়, এবারে সুখের অশ্রু। জল মুছে বলে মা বিব্রতভাবে, মেয়েরা কাঁদতে ভারী ভালোবাসে, সুখেও কাঁদে, দুঃখেও কাঁদে। আস্তে করে পাভেলকে সরিয়ে দেয় খোকন। চোখ মুছতে মুছতে বলে, খুব হয়েছে ভাগো এখন। বাব্বা কি কয়লা তোমার, ফুঁ দিয়েছি আর যত ছাই ছিটকে এসেছে চোখে। জানালার কাছে বসে পড়ে পাভেল। আস্তে আস্তে বলে, ও চোখের জলে লজ্জা নেই। মা গিয়ে বসে পাভেলের পাশে। নতুন অভয় মন্ত্র পেয়েছে মা। বিষণ্ণ মন, তবু তাতে আছে শান্তি আর তৃপ্তি। খোকন ঘরের দিকে যেতে যেতে বলে, উঠবেন না নেনকো, একটু বসে বিশ্রাম করে নিন। যা ঘোল খাইয়েছে আপনাকে, বাসনপত্র আমি নিয়ে আসছি। ওর মিঠে সুরেলা গলাটা শোনা যায়। বেশ চেখে নেওয়া গেল জীবনকে, একেবারে রক্ত মাংসের মানুষের আসল প্রাণ ঢালা জীবন। যা বলেছ, মায়ের দিকে তাকিয়ে জবাব দেয় পাভেল। মা বলে, সব কিছু আলাদা হয়ে গেল, সুখ দুঃখ সব। তাই তো হওয়া উচিত, খোকন বলে, কারণ মানুষের প্রাণ নতুন করে জন্ম নিচ্ছে নেনকো। মানুষ চলেছে সামনের দিকে, চারদিক যুক্তি বিচারের আলোয় আলো করে। ডাক দিয়ে যাচ্ছে দুনিয়ার মানুষকে, নানা দেশের মানুষ ভাই, এক হও, এক পরিবারে যুক্ত হও। সে ডাক শুনে সমস্ত প্রাণগুলো তাদের সাচ্চা টুকরো নিয়ে জোট বাঁধছে।
সব মিলেমিশে একটা মস্ত বড় প্রাণ হয়ে উঠছে, ভারী জবরদস্ত। আর এমনি তার আওয়াজ যেন রূপোর ঘণ্টা। মা ঠোঁট চেপে কাঁপুনি বন্ধ করে, চোখ চেপে বন্ধ করে চোখের জল রোখে। পাভেল হাত তুলে কি যেন বলতে যায়, কিন্তু মা ওকে টেনে এনে কানে কানে বলে, চুপ, বলতে দে। খোকন দরজার গোড়ায় দাঁড়ায়, বলে চলে, এখনই হয়েছে কি? অনেক দুঃখ সইতে হবে মানুষকে, অনেক রক্ত ঝরবে, কিন্তু আমার বুকের মধ্যে আর মগজটার মধ্যে যে দৌলত আছে তার তুলনায় সে দুঃখ আর রক্ত কতটুকু? আলোর ধনে ধনি ওই আকাশের নক্ষত্রের মতো আমি। অফুরন্ত আনন্দ আমার মধ্যে, কেউ কিছুতেই তা নষ্ট করতে পারবে না। সেই তো আমার শক্তি। তাই আমি সব কিছু বইতে পারি, সব কিছু সইতে পারি। চা খেতে খেতে মাঝরাত্রির গড়িয়ে গেল কথায় কথায়। মানুষের কথা, জীবনের কথা, আগামী দিনের কথা, অন্তরঙ্গ আলাপ। মা শোনে, যখন স্পষ্ট করে বোঝে তখন দীর্ঘ নিঃশ্বাস পড়ে। মন উধাও হয়ে যায় নিজের অতীতে। অতীতের দুঃখ ভারাক্রান্ত ভোঁতা জীবনটার এক একটা ঘটনার কথা ভাবে মা। মনের সেই পাথরের নজির দিয়ে সমর্থন করে নিজের চিন্তাকে। আর ভয় করে না মায়ের। আজকে এই অন্তরঙ্গ আলাপের উষ্ণতায় সব ভয় গলে ঝরে যায়। বহুদিন আগের একটি দিনের কথা মনে পড়ে। সেদিনও ঠিক এমনি লেগেছিল। ওর বাবা সেদিন বলেছিল, যা বলি তাতেই মুখ বাঁকাচ্ছিস কেন? এক বেকুব পেয়েছিস তোকে বিয়ে করার জন্য? যা, মেয়েরা সকলেই তো বিয়ে করে, সকলেরই ছেলে হয়, আবার ছেলেপুলে মাত্রেই মা বাপদের দুঃখ কষ্ট দেয়। তুই কি মানুষ নস? বাপের কথায় সেদিন পরিষ্কার দেখতে পেয়েছিল মা ওর সামনের পথটা। আঁকা বাঁকা, আঁধার, নিষ্ফলা পথ, নিয়তির মতো। যেতেই হবে ও পথে, আর গতি নেই। অতএব এক অন্ধ শান্তিতে মন ভরে গিয়েছিল। আজও তাই। আবার নতুন নতুন দুঃখ সইতে হবে, কিন্তু এবার নিজের মনেই কাকে যেন বলতে থাকে, নাও নাও, এই নাও। মনটা হালকা হয়ে আসে এতে। টান টান তারের মতো কি একটা যেন গুনগুনিয়ে কাঁপতে থাকে বুকের মধ্যে। কিন্তু প্রতীক্ষায় বিক্ষুব্ধ বিষণ্ণ আত্মার গভীরে অস্পষ্ট আশা জেগে থাকে। কিছুতেই মরে না সে আশা। যাবে না, সব যাবে না, সব কেড়ে নিয়ে একেবারে রিক্ত করে দেবে না ওরা। একটা কিছু থাকবেই। 24। সেদিন সকালবেলা পাভেল আর আন্দ্রেই সবে কাজে বেরিয়ে গেছে। কর্সুনোভা এসে জানালায় উত্তেজিতভাবে ধাক্কা দিয়ে চিৎকার করে বলল, ইসাই খুন হয়েছে, দেখবে তো চলো। মা চমকে ওঠে। বিদ্যুৎ ঝলকের মতো খুনির নামটা যেন চমকে ওঠে মনে। গায়ে চাদর জড়াতে জড়াতে জিজ্ঞাসা করে, কে খুন করলে?
তোমার জন্য মরার পাশে বসে আছে কিনা সে? সাবড়ে কেটে পড়েছে। রাস্তায় চলতে চলতে বলে, আবার তল্লাশির হিড়িক পড়বে, হ্যাস্ত ন্যস্ত করবে আবার। তোমার ছেলেরা বাড়ি ছিল কাল, তাই রক্ষে। নিজ চোখে দেখলাম কিনা। মাঝরাতে বাড়ি ফিরতে ফিরতে জানালা দিয়ে দেখি সবাই মিলে টেবিল ঘিরে বসে আছো। ভয়ে কালো হয়ে মা বলে ওঠে, কি বলছো গো? আমার ছেলেরা? এ কি কেউ ভাবতে পারে? কর্সুনোভা বলে, কে আবার মারতে আসবে বাপু? তোমার বেটার সাঙ্গপাঙ্গরা নিশ্চয়। ও মানুষটা ওদের পিছে টিকটিকির মতো লেগে থাকতো, কেই বা না জানে। মায়ের গলা যেন বন্ধ হয়ে আসে, কথা বলতে পারে না, এক হাতে বুক চেপে ধরে। কি হলো গো? তোমার ভয় কি? ওর যা হবার তাই হলো। শিগগির করে চলো, নয়তো নিয়ে যাবে। মন কালো সন্দেহে ছেয়ে যায়। ভিশভস্টিকভ নয় তো? এই কাণ্ড তাহলে? অসার মনে ভাবে মা। পোড়ো বাড়িটার ওখানে, কারখানা থেকে বেশি দূরে নয়, লোকে লোকারণ্য। অনেক মেয়ে, তার চেয়েও বেশি ছেলেপুলে, দোকানি পশারি, শুঁড়িখানার চাকর বাকর। পুলিশও এসেছে। কলরব শোনা যাচ্ছে, যেন ভীমরুলের চাকে ঘা পড়েছে। মানুষগুলোর পায়ে পায়ে পোড়া কয়লার ছাই উঠছে। পুলিশ দলের সঙ্গে এসেছে বুড়ো জমাদার পেতলিন। লম্বা লোকটার মুখে একগোছা ফুরফুরে সাদা দাড়ি, আর বুকের ওপরে নানা মেডেল। একটা আধ পোড়া কাঠে হেলান দিয়ে মাটির ওপর আধ শোয়া আধ বসা অবস্থায় রয়েছে ইসাইয়ের দেহটা। ডান কাঁধের ওপর হেলে আছে খালি মাথাটা। ডান হাতটা পাতলুনের পকেটে, আর বাঁ হাতের আঙুলগুলো যেন মাটি খিমচে আছে। মা ওর মুখের দিকে তাকায়। ক্লান্তভাবে পা ছড়িয়ে বসে আছে। পায়ের ফাঁকে টুপিটা। একটা চোখ ঝাপসাভাবে তাকিয়ে আছে ওই দিকে। ঠোঁট দুটো ফাঁক, যেন অবাক হয়ে হাঁ করে আছে মানুষটা। লালচে দাড়িটা একপাশে বেরিয়ে আছে। ওর রোগা টিংটিঙে দেহটা, চোখা মাথা আর হাড্ডি বের করা দাগড়া দাগড়া মুখ যেন মরণের আক্ষেপে কুঁকড়ে ছোট হয়ে গেছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মা, ক্রুশের চিহ্ন আঁকে। বেঁচে থাকতে ওকে দেখে মায়ের ঘেন্না হতো, আজ কিন্তু তার কেমন স্নিগ্ধ মায়া লাগে। কে একজন চাপা গলায় বলে, রক্ত টক্ত নেই দেখেছ? বোধহয় কিলিয়ে সাবড়ে দিয়েছে। আর একটা রাগের গলা শোনা যায়, বেটা চুকলিবাজ, আর মুখ খুলতে হবে না বাছাধনের। পুলিশ জমাদার সজাগ হয়ে ওঠে। হাত দিয়ে মেয়েদের সরিয়ে হুমকি দেয়, কোন বেটা বললে রে? ওর ধাক্কায় লোকজন সরে যায়, কেউ ছুটে পালায়। কে একটা লোক বিশ্রীভাবে হেসে ওঠে। মা বাড়ি ফিরে আসে। মনে ভাবে,
কেউ একটিবার আহা করলে না। নিকোলাইয়ের চওড়া শরীরটা ফুটে ওঠে চোখের সামনে। হিম কঠিন পাথুরে দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে দৈত্যের মতো মানুষটা। ডান হাতখানা ঝাঁকাচ্ছে, যেন এইমাত্র বড্ড লেগেছে। ছেলেরা বাড়ি এলে শুধোয়, কাউকে ধরেছে নাকি রে? খখল বলে, কি জানি, শুনিনি কিছু। দুজনেই বড্ড বিমর্ষ। মা লক্ষ্য করে, জিজ্ঞাসা করে আস্তে আস্তে, নিকোলাইয়ের ওপর কারো সন্দেহ হয়েছে নাকি রে? না, স্পষ্টভাবে জবাব দেয় পাভেল। ওর চোখগুলি কেমন কঠিন, কথাগুলো তাৎপর্যপূর্ণ। বোধহয় সন্দেহও করে না, কারণ কাল দুপুরে ও নদীর দিকে গেছে, আজও ফেরেনি। আমি জিজ্ঞাসা করেছিলাম ওর কথা। ভগবান রক্ষে করেছেন। একটা স্বস্তির নিঃশ্বাস পড়ে মায়ের। বাঁচলাম বাবা। খখল মায়ের দিকে তাকিয়ে মাথা নিচু করে। ভাবতে ভাবতে মা বলে, লোকটা শুয়ে আছে, মুখে চমকে ওঠা ভাব। মাগো, কারো যদি একটু কষ্ট হয়। বেচারা একটা মিঠে কথা শুনতে পেল না। দেখাচ্ছে এই এতটুকুনি, যেন ভাঙা টুকরো। যেখানে ভেঙে পড়েছিল সেখানেই পড়ে আছে। খাবার সময় হঠাৎ হাতের চামচটা ফেলে চেঁচিয়ে ওঠে পাভেল। কিছুতেই বুঝতে পারছি নে। কি? খখল শুধোয়। খাবার জন্য জন্তু মারলেও কাজটা ভালো নয়। বুনো জানোয়ারকে মারে সেটা বোঝা যায়। মানুষ যদি বুনো জন্তুর মতো নিজের ভাইদের খেতে যায়, আমিও তাকে খুন করতে পারি। কিন্তু ইসাইয়ের মতো তুচ্ছ মানুষ? ভাবছি, ও মানুষের জান নিতে হাত সরল কার? খখল কাঁধ ঝাঁকিয়ে বলে, বুনো জন্তুর চাইতে ওই বা কম ছিল কিসে? মশা এক ফোঁটা রক্ত খায়, তবু তাকেও তো মারি আমরা। হ্যাঁ, তা মারি, কিন্তু আমি ঠিক তা বলছি না। বলছিলাম ছুঁচো মেরে হাত গন্ধ করা আর কি। আর একবার কাঁধ ঝাঁকিয়ে জবাব দেয় আন্দ্রেই, তা কি করা যাবে? পাভেল খানিকক্ষণ চুপ করে থেকে বলে, অমন পদার্থকে তুমি মারতে পারতে? গোল গোল চোখে পাভেলের দিকে তাকিয়ে মাকে ঝট করে একবার দেখে নিয়ে ব্যথিত অথচ দৃঢ় স্বরে খখল বলে, আমাদের সিদ্ধির জন্য, কমরেডদের জন্য আমি সব করতে পারি। দরকার হলে নিজের ছেলেকেও খুন করতে পারি। মা অস্থির হয়ে করুণ গলায় বলে ওঠে, আহ, কি যা তা বকছেন। কি করব মা, জীবনটাই এমনি। একটু হেসে বলে ও।
সত্যি, জীবনটাই অমনি। আস্তে আস্তে পাভেল বলে। হঠাৎ অত্যন্ত উত্তেজিতভাবে উঠে পড়ে আন্দ্রেই, যেন ভেতর থেকে তাকে একটা কিছু খোঁচাচ্ছে। বলে, কি করব বলো? মানুষকে ঘৃণা করতে হয়, যাতে তাড়াতাড়ি সেদিন এসে পড়ে যেদিন সব মানুষকেই আমাদের পছন্দ হতে পারে। প্রগতির পথ যারা আগলে রাখবে, পদের লোভে স্বার্থের খাতিরে জনসাধারণকে যারা বেচে দেবে, তাদের সরিয়ে ফেলা ছাড়া উপায় কি? সৎ মানুষদের পথে যখন কোনো জুডাস দাঁড়িয়ে থাকে তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার সুযোগের জন্য, তখন আমি যদি সেই জুডাসকে খতম না করি, তবে আমিই জুডাস হয়ে উঠব। তুমি বলবে, তাতে আমার অধিকার নেই? অথচ বড় কর্তারা এই যে সৈন্য পুলিশ, জল্লাদ ফাঁসুড়ে, জেলখানা, বেশ্যাখানা, কালাপানি, আরও এমনি হাজারো নরকের পাহারা দিয়ে নিজেদের শান্তি আর স্বার্থ আগলাচ্ছেন, সে অধিকার তাঁরা কোথায় পেলেন? যে মুগুর দিয়ে আমাদের গুঁতোচ্ছেন তাঁরা, মাঝে মাঝে সে মুগুরটা হাতে তুলে নেব, ছাড়ব না। সে মুগুর যদি আমার হাতে আসে, সেটা কি আমাদের দোষ? ওরা আমাদের টিপে মারছে পাইকারি হারে। হেতের তুলবার অধিকার আমার আলবত আছে। হেতের মুঠো করে ধরব এবং যে দুশ্মন আগ বাড়িয়ে আমাদের কাজ পণ্ড করতে আসবে তার মাথাটাও নেব। এই তো জীবন। সে জীবনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সে জীবন আমি চাই না। আমি জানি ওসব অপদার্থদের রক্তে সার নেই, নিষ্ফল রক্ত। কিন্তু আমাদের রক্ত? মাটির বুকে বৃষ্টি পড়লে বসুন্ধরা যেমন ফলবতী হন, তেমনি আমাদের রক্ত থেকে জন্ম নেবে সত্য। আর ওদের দূষিত রক্ত মাটিতে পড়লে চোঁ করে শুকিয়ে যাবে, একটু চিহ্নও থাকবে না। ও আমার জানা আছে। কিন্তু কাউকে সত্যি যদি খুন করতে হয়, আমি করব। পাপ যদি হয়ই, মাথা পেতে নেব। আমি মরলে আমার পাপ আমার সঙ্গেই যাবে। আগামী দিনের গায়ে তার কোনো দাগ থাকবে না। থাকলে আমারই গায়ে থাকবে, আর কোথাও লাগবে না। ঘরের এ মাথা ও মাথা পায়চারি করে বেড়ায় ও, যেন নিজের একটা অংশ টুকরো টুকরো করে কেটে ফেলছে নিজের হাতে, এমনি ভঙ্গি। ওর দিকে তাকালে মার বুকটা টন টন করে ওঠে, ভয় হয়। মনে হয় ভয়ঙ্কর কষ্ট হচ্ছে ওর ভেতরে, কোনো একটা ভাঙন ধরেছে। এতক্ষণে খুনের সেই ভয়ানক কথাটা মার মন থেকে পরিষ্কার হয়ে গেছে। ভেশভস্টিকভ যদি না করে থাকে, তবে ওদের দলের আর কারও কর্ম নয়। পাভেল মাথা নিচু করে শোনে আন্দ্রেইয়ের কথা। সে বলিষ্ঠ কণ্ঠে গোঁ ধরে বলে চলেছে, কখনো কখনো এগিয়ে যাবার পথে নিজের বিরুদ্ধেও যেতে হয়। সব কিছু দিতে হয়, নিজের হৃদয় পর্যন্ত। যে ব্রত গ্রহণ করেছি তার জন্য জান দেওয়া তো সহজ কথা, তার অনেক বেশি দিতে হয়। প্রাণের চেয়ে যা বেশি দিতে হয় তাই দিতে পারলে দেখবে তোমার কাছে যা সবচেয়ে বড়, যে সত্যের জন্য লড়ছ, তা কত বিশাল, কত জোরদার হয়ে উঠেছে।
ঘরের মাঝখানে এসে থমকে দাঁড়ায়। মুখ ফ্যাকাশে, আধ বোজা চোখ, উদ্যত হাতে গভীর শপথের ভাষা। আমি জানি সময় আসবে যখন প্রতিটি মানুষ আর সকলের কাছে তারার মতো হয়ে উঠবে। তাদের রূপে তারা নিজেরাই মুগ্ধ হবে। পৃথিবীর বুকে থাকবে শুধু মুক্ত মানুষ। মুক্তি তাদের মহিমা দিয়েছে। প্রত্যেকটি হৃদয়ের দুয়ার খুলে যাবে। কারও মনে দেশ হিংসে থাকবে না। জীবন রূপ পাবে মানুষের সেবায়। মানুষের মূর্তি পাবে স্বর্গের দেউল। কিছুই মানুষের আয়ত্তের বাইরে নয়। মানুষ সেদিন সুন্দর হবে। সত্য আর সুন্দরের মুক্তিতে পাবে সে তার বীজমন্ত্র। আর যে মানুষ সারা পৃথিবীকে কোল দিতে পারবে তাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। সর্ববন্ধন মুক্ত সে মানুষ হবে নরোত্তম। কারণ সবচেয়ে বড় সৌন্দর্য ওই মুক্তিতে। এই নবজীবনের মানুষই রচনা করবে মহাজাতি। মিনিটখানেক চুপ করে থাকে খোকন। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ওই জীবন, ওই জীবন সাধনার জন্য আমার সর্বস্বপন। ওর স্বরটা যেন আত্মার গভীর থেকে উৎসারিত। ওর মুখ কেঁপে ওঠে। গাল বেয়ে গড়িয়ে পড়ে জলের বড় বড় ফোঁটা। পাভেলের মুখ ফ্যাকাশে হয়ে যায়। মাথা তুলে ও ফ্যাল ফ্যাল করে তাকায় খোকনের দিকে। মায়ের মনে আশঙ্কার কালো ছায়া ঘনিয়ে আসে। চেয়ার ছেড়ে একটু উঠে দাঁড়ায় ও। আস্তে আস্তে জিজ্ঞাসা করে পাভেল, কি কি হলো তোমার? খোকন মাথা ঝাঁকানি দিয়ে ছিটকে উঠে দাঁড়ায় একেবারে সোজা হয়ে। মায়ের দিকে তাকিয়ে বলে, আমি সব জানি। আমার চোখের সামনেই ঘটেছে। মা ছুটে গিয়ে ওর দুহাত চেপে ধরে। ও ডান হাতটা ছাড়াতে চেষ্টা করে, কিন্তু মায়ের হাতে শক্ত করে ধরা। উৎকণ্ঠিত চাপা স্বরে বলে মা, চুপ চুপ লক্ষ্মীটি। দাঁড়ান, মোটা গলায় বিড়বিড় করে বলে আন্দ্রেই। কি করে কি হলো সব বলছি। জল ভরা চোখে মা চায় তার দিকে। ফিস ফিস করে বলে, না না, বলবেন না আন্দ্রিউষা, বলবেন না। ধীরে ধীরে এগিয়ে আসে পাভেল। ছল ছল চোখে, বিবর্ণ মুখে, মুচকি হেসে আস্তে আস্তে বলে ও, মা ভেবেছে তুমিই বুঝি। না, মোটেই তা ভাবিনি। বিশ্বাসই হয় না আমার। হবেও না, নিজের চোখে দেখলেও না। হাত ছাড়াতে চেষ্টা করে খোকন। ওদের দিকে না তাকিয়ে মাথা নাড়তে নাড়তে বলে, দাঁড়ান, না আমি নই, আমি খুন করিনি। তবে ব্যাপারটা আটকাতে পারতাম। পাভেল বলে, থাক আন্দ্রেই থাক। আন্দ্রেয়ের দীর্ঘ দেহটা থর থর করে কাঁপে। পাভেল এক হাত দিয়ে বন্ধুর একখানা হাত চেপে ধরে, আর এক হাত রাখে ওর কাঁধে, যেন কাঁপুনি থামাবার জন্যই।
আন্দ্রেই তাদের দিকে মাথা নুইয়ে বলে কাটা কাটা স্বরে, তুমি জানো পাভেল, আমি মোটেই চাইনি, তবু ঘটে গেল। তুমি তো এগিয়ে গেলে, আমি আর ড্রাগুনভ মোড়ের কাছে রয়ে গেলাম। এমন সময় ইসাই এলো। এক পাশে দাঁড়িয়ে আমাদের ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। ড্রাগুনভ বলল, সারা রাত্রির আমার পেছনে লেগে থাকে, আজ মেরেই ফেলবো ওকে, বলে চলে গেল। আমি ভাবলাম বাড়ি গেল। তারপর ইসাই আমার কাছে এলো। লম্বা একটা নিঃশ্বাস নেয় খোকন। কি অপমানটাই করলো আমাকে কুকুরটা! অমন করে কেউ আমায় বলতে সাহস পায়নি কোনোদিন। মা নীরবে ওকে টেনে এনে অবশেষে টেবিলের কাছে বসিয়ে নিজে ওর পাশে বসে। দুজনের কাঁধে কাঁধ লেগে থাকে। পাভেল সামনে দাঁড়িয়ে বিরস মনে নিজের দাড়িতে চিমটি কাটে। ও বলল, পুলিশের খাতায় নাকি আমাদের প্রত্যেকের নাম আছে। আমাদের মে দিবসের অনুষ্ঠানের ঠিক আগেই নাকি সব্বাইকে ধরবে। জবাব দিইনি। একটু হাসলাম, কিন্তু আমার ভেতরটা টগবগ করে ফুটছিল। বলতে লাগলো, আমি এত বুদ্ধিমান ছেলে হয়ে এ ভুল পথে যে কেমন করে এলাম। এদিকে না এসে যদি। থেমে বাঁ হাত দিয়ে মুখ মুছে নিল। ওর চোখে অদ্ভুত একটা শুকনো দীপ্তি। বুঝতে পারছি, পাভেল বলে। হ্যাঁ, এদিকে না এসে যদি আইন কানুনের সেবায় লাগতাম। খোকন বদ্ধ মুষ্টি আস্ফালন করে দাঁতে দাঁত চেপে বলে, তাই বটে, শয়তান কাহাকা। ও কথা না বলে যদি আমায় দু ঘা মেরে যেত, ওর পক্ষেও ভালো হতো। মনে হলো ওর পচা বোটকা গন্ধওয়ালা থুথু আমার বুকের ভেতরটায় ছিটিয়ে দিলে। সইতে পারলাম না। উদ্ভ্রান্তের মতো এক ঝটকায় হাত ছাড়িয়ে নেয় আন্দ্রেই। চাপা তীব্র ঘৃণার স্বরে বলতে থাকে, ওর মুখে একটা চড় কষিয়ে চলে এলাম। হঠাৎ শুনি পেছনে দ্রাগুনভের গলা। চুপি চুপি বলছে, এইবার তোমায় হাতে নাতে ধরেছি। দ্রাগুনভ নিশ্চয়ই মোড়েই ঘাপটি মেরেছিল। থেমে আবার বলে খোকন, পেছন ফিরে আর তাকাইনি, কিন্তু বেশ বুঝতে পারছিলাম। মারের শব্দ কানে এলো। না থেমে চলে এলাম এমনি ভাবে যেন একটা ব্যাঙই মারিয়ে মেরে ফেলেছি। কাজ করছি, এমন সময় ছুটে এলো সব চেঁচাতে চেঁচাতে। ইসাইকে মেরে ফেলেছে কে? বিশ্বাস হলো না, কিন্তু আমার হাতটা যেন অবশ হয়ে গেল। কিছুতেই কাজ করতে পারছিলাম না। ঠিক যে ব্যথা তা নয়, যেন একটু খাটো হয়ে গেল। আর চোখে একবার তাকিয়ে দেখল হাতটার দিকে। ওই কুৎসিত দাগ বুঝি আর জীবনে যাবে না। মা কোমল স্বরে বলে, কিন্তু তোর মনটা সৎ হলেই হলো। দৃঢ়ভাবে বলে খোকন, না, দোষের কথা নয়, কিন্তু ব্যাপারটা কেমন বিশ্রী। এর সঙ্গে নিজেকে জড়াতে চাইনি। পাভেল কাঁধ ঝাঁকিয়ে বলে, বুঝতে পারছি না। খুন তো তুমি করনি।
কিন্তু ধরো যদি তুমিই করতে। ভাই, তুমি যখন জানো যে একটা মানুষ খুন হচ্ছে অথচ বাধা দেবার কোনো চেষ্টাই করছো না। বুঝতে পারি নে বাপু, পাভেল আবার বলে দৃঢ় কণ্ঠে। তারপর একটু ভেবে যোগ করে, মানে বুঝতে পারছি কিন্তু অনুভব করতে পারছি না। বাঁশি বেজে ওঠে, কঠোর আহ্বান। মাথাটা একপাশে হেলিয়ে শোনে খোকন। তারপর গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আজ কাজে যাব না। আমিও না, পাভেল বলে। আমি স্নানাগারে যাচ্ছি বলে তাড়াতাড়ি কাপড় চোপড় নিয়ে অত্যন্ত বিরস মনে বেরিয়ে যায় খোকন। মা সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। চলে গেলে বলে, যাই বলিস পাভেল, মানুষ মারা মহাপাপ, কিন্তু তার জন্য কাউকে দোষী করি নে আমি। ইসাইয়ের জন্যই কষ্ট হয় আমার। লোকটা এতই তুচ্ছ। সকালে যখন দেখলাম মনে পড়ে গেল তোকে ফাঁসিতে লটকাবে বলে শাসিয়েছিল, কিন্তু তাই বলে ও মরাতে আমার ফুর্তিও হয়নি, ওর ওপর ঘেন্নাও হয়নি, শুধু দুঃখ হয়েছিল। কিন্তু এখন এখন আর তাও হয় না। চিন্তিতভাবে চুপ করে থাকে খানিকক্ষণ মা। তারপর যেন অবাক হয়ে হেসে বলে, কি সব যা তা বলছি, দেখো দেখিনি। ধীরে ধীরে পায়চারি করে পাভেল। মাথা নিচু করে বিষণ্ণ মুখে কি যেন ভাবে। ওর জবাব থেকে বোঝা যায় মায়ের কথা ওর কানে যায়নি। এই হলো জীবনের চেহারা। পরস্পরের ওপর মানুষের মন কি রকম বিশ্রীভাবে বিষিয়ে আছে দেখেছ? মারতে চায় না, তবু হাত উঠে যায়। আর মারছ কাকে? না, নেহাতি একটা তুচ্ছ প্রাণী, যে তোমার আমার আর পাঁচজনের মতোই বঞ্চিত। বরঞ্চ বুদ্ধি নেই বলে ও আরো দুর্ভাগা। পুলিশ গোয়েন্দারা আমাদের শত্রু, কিন্তু তারাও আমাদের মতোই মানুষ। আমাদের মতোই তাদেরও রক্ত শুষছে রক্তচোষারা। আমাদের যেমন মানুষ বলে গণ্য করে না, ওদেরও তাই। কোনো তফাৎ নেই। কিন্তু লোককে জুজুর ভয় দেখিয়ে একে অন্যের পেছনে লেলিয়ে দিয়েছে। হাত পা বেঁধে জাঁতা কলে পিষছে ওদের, রক্ত শুষে শুষে খাচ্ছে। জুলুম জবরদস্তি করে ওদের দিয়ে ভাইকে ঠ্যাঙাচ্ছে। ওদের তো আর মানুষ করে রাখেনি। ওদের হাতের ডান্ডা বন্দুক আর ইট পাথর যেমন, ওরাও তেমনি। আবার জাঁক করে বলছে ওই নাকি রাষ্ট্র। মায়ের কাছে আসে, বলে, এ যে কত বড় অন্যায় মা, এমনি করে লক্ষ লক্ষ লোককে হত্যা করা। প্রাণে মারার চেয়ে আত্মাকে মারা, এর চেয়ে ঘৃণ্য হত্যা আর কি আছে? ওদের আর আমাদের মধ্যে তফাতটা বুঝতে পারছ তো? একজন চড় মারলে তাতেই কত লজ্জা, কত গ্লানি আর কষ্ট, গা ঘিন ঘিন করে। আর ওরা নির্মমভাবে হাজার হাজার লোককে অকাতরে প্রতিদিন মারছে ওরা। একটুকু বিবেক দংশন নেই, বরঞ্চ ফুর্তি করতে করতেই ওরা মানুষ মারে। কিন্তু কেন? স্রেফ নিজেদের স্বার্থে, টাকা কড়ি আর আখের গুছোবার জন্য, আর মানুষদের ওপরে মালিকানা কায়েম করার জন্য।
আমাদের শুষে শুষে নিংড়ে নিংড়ে শেষ করে ফেলে। একবার ভাবো দেখিনি মা, একটা গোটা মানবতার টুঁটি টিপে মেরে তার আত্মাকে বিকৃত বিকল করে ছেড়ে দেওয়া। ওরা কি সত্যি নিজেদের জন্য করে এই জঘন্য কাজ? না, মোটেই নয়। করে ওদের পুঁজি আগলাবার জন্য, বাইরের দৌলত রক্ষার জন্য, আত্মার দৌলতের জন্য নয়। নিচু হয়ে মায়ের হাতখানা ধরে একটু জোরে ঝাঁকানি দিয়ে বলে, কি যে সাংঘাতিক, লজ্জার, কুৎসিত ব্যাপার মা, যদি জানতে সব। তাহলে বুঝতে পারতে আমাদের সত্য, দেখতে কি উজ্জ্বল সে সত্য। মা উঠে পড়ে। বুকের ভেতর যেন তুফানের তোলপাড় চলে। ইচ্ছে হয় ছেলের হৃদয়ের সঙ্গে নিজের হৃদয়খানিকে এক করে দিয়ে এক আলোক শিখায় মিশিয়ে দেয়। অতি কষ্টে অস্ফুট স্বরে বলে, ওরে দাঁড়া, একটু অপেক্ষা কর, একটু একটু বুঝতে পারছি, একটু দাঁড়া। পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন পুষ্পময়ী বসু অনুদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাস। আজ ছিল ষষ্ঠ পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়া স্মৃতিতে নিবেদিত। পাঠশালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন। পাঠ ভালো লাগলে ও প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরের পর্ব শোনার জন্য চোখ রাখুন পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে। আজকের মতো বিদায়।